সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি এবং এই মুহূর্তে বাংলাদেশের কাছে একটা অনেক বড় বার্নিং ইস্যু হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ করেছে, সেই শুল্ক আরোপ কতটুকু বিপর্যয়ে বাংলাদেশকে ফেলেছে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আজকে আমাদের সাথে ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার হাতের বাঁ পাশে আছেন জনাব গোলাম মাহবুব লিটন, সাংবাদিক এবং কলামিস্ট। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে আমরা অনুষ্ঠানটা আজকে কথা বলতে চাই ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপরে, সেই শুল্কটা বাংলাদেশের উপরে কতটুকু বিপর্যয় ডেকে আনছে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করতে চাই। ডক্টর মাহফুজ কবির, আপনার সাথে আপনি যদি আমার প্রশ্নটা হচ্ছে সরাসরি যে ট্রাম্প যে শুল্কটা বাংলাদেশের উপর চাপিয়ে দিল, এই শুল্কটা নিয়ে বাংলাদেশ আসলে এগোবে কি? আসলে এখন তো পরিস্থিতি অনেকটাই জটিল, তার কারণ 70টা দেশের উপরে আসলে এই শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যে একটা চুক্তিতে উপনীত হয়েছে। জাপানের সঙ্গে আজকে হলো এবং একই সঙ্গে ইন্দোনেশিয়ার সঙ্গে হচ্ছে। আর পাশাপাশি আমাদের যারা মূল প্রতিযোগী কয়েকটি দেশ আছে, এর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এর পাশাপাশি চীন। তো সবার সঙ্গে কিন্তু হচ্ছে, মানে এক ধরনের বোঝাপড়া হয়ে গেছে বা হওয়ার পর্যায়ে আছে। আর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে দু এক দিনের ভিতরেই চূড়ান্ত হয়ে যাবে এরকম কথাবার্তা হচ্ছে, যুক্তরাজ্যের সঙ্গে হচ্ছে। তো সব মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে না, সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছি। মানে এর মধ্যে যখন 3 মাস হয়ে গেল, তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে আর একটা চিঠি এলো। প্রথমে ছিল 37%, সেটা হয়ে গেল 35%। এবং ইতিমধ্যে আমাদের তো একটা শুল্ক আছে, যেটা হলো যে 15 থেকে 15.5%। এর মধ্যে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হলো একটা বেস ট্যারিফ কিন্তু ইম্পোজ করা হয়েছে, এবং সেটা কিন্তু 10%। আর US ট্রেড কমিশন, যেটা আছে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন, তার যে ডেটাবেস, সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, মানে যেগুলো আমরা রপ্তানি করি বা সারা পৃথিবী থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, সেক্ষেত্রে মধ্যে শুল্ক নেই। আবার কোনোটাতে 5%, 2%, 7%, 10% এরকম করে হিসাব করে পরে দেখা গেল কি যে যেটা আমাদের 15.5%-এর মতো ছিল, সেটা হয়ে গেছে 21%। মানে এইটা হচ্ছে একটা পরিবর্তন। তো এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো যতটুকু অলরেডি যে 15.5%-এর মতো শুল্ক আমরা দেই, সেটা এখন ইতিমধ্যে 21% হয়ে গেছে। তো এটা কি নীরবে হয়েছে? শুরু হবে কবে থেকে? মানে 35% কবে থেকে শুরু হবে? এখন এই যদি আমরা এর মধ্যে কোনো প্রোগ্রেস করতে না পারি, মানে আমাদের হাতে মাত্র কয়েকটা দিন আছে, মানে 1 আগস্ট থেকে তো নতুন শুল্ক কার্যকর হবে। এবং যে 14টা দেশ রয়েছে, সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশই একমাত্র পিছিয়ে আছে, আর তার সঙ্গে আরো 10টা দেশ যোগ হয়েছে আলাপ আলোচনার সময়। তো সবার সঙ্গে আস্তে আস্তে করে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হচ্ছে, এটা বোঝাপড়া তৈরি হচ্ছে, কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে। এর মধ্যে যে সবার সাথে যে আলোচনাটা এগিয়েছে, সেই আলোচনায় ওরা কতটুকু ম্যানেজ করতে পেরেছে, মানে কত শতাংশের শুল্ক ওরা রাজি করাতে পেরেছে যুক্তরাষ্ট্রকে? এখন এর মধ্যে ভিয়েতনাম কিন্তু 20% হয়ে গেছে, আর কি সেট হয়ে গেছে। বলা হচ্ছে যে ভারতের শুল্ক হবে 20%-এরও কম। আচ্ছা। এবং জাপানের ক্ষেত্রে সেটা আরো কম, 19% মনে হয়। হ্যাঁ। তো এখন এই যে অবস্থা, তো তাহলে সেই ক্ষেত্রে তো সবাই এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের 35% হলে তো আমাদের যে মূল আমরা নেগোসিয়েশন টেবিলে এখনো আসলে কোনো সিদ্ধান্তে আনতে পারিনি। আমরা নেগোসিয়েশন করেছি, মানে যেটা করেছি সেটা ভালো না খারাপ সেটা সময় বলে দেবে। কিন্তু আমাদের একটা পজিশন ছিল, সেটা হলো যে আমরা ওইখানে বসেই সিদ্ধান্ত নেব না, তার কারণ এখানে শুল্কের বাইরে অশুল্ক কিছু বিষয় ছিল এবং সেখানে কথাবার্তা হয়েছে, এগুলো কানাঘুষা চলছে। তার কারণ যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা হয়েছে, যে ওইখানে যে কথা হচ্ছে সেগুলো বাইরে প্রকাশ করা যাবে না, কিন্তু আকারে ইঙ্গিতে বা অন্যান্যদের কাছ থেকে শোনা যাচ্ছে যে সেখানে সামরিক বিষয় আছে, তারপরে এই ভূ রাজনৈতিক অন্য বিষয় আছে, যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যে দেশগুলোর সঙ্গে হয়তো সমস্যা আছে, তো তাদের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা হয়তো সীমাবদ্ধতা থাকবে। তো এরকম অনেক বিষয়। চীনের সাথে তো বাংলাদেশ বাণিজ্য না করে পারবেই না। হ্যাঁ, সুতরাং শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্ক দিয়ে বাংলাদেশের যে প্রবেশাধিকার সেটাই নয়, বরং এখানে আরো অন্যান্য মানে ব্যবসা বাণিজ্য বা এর বাইরেও কিন্তু অনেক বিষয় আছে। তো সেইটাই হলো চিন্তার বিষয় বাংলাদেশের। এখন যেটা কথা হলো যে বাংলাদেশের জন্য ব্যাপারটা আমি যদি আমার দর্শকদের জন্য একটু সহজ করি আর কি, যে বাংলাদেশের জন্য ব্যাপারটা কি এমন জায়গায় দাঁড়িয়েছে যে বাংলাদেশ যদি শুল্কটা কমাতে চায়, তাহলে অন্যান্য আরো অনেক কিছুতে বাংলাদেশকে রাজি হতে হবে, তাহলে শুল্কটা কমবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূল কথা, যে এটা শুল্ক চুক্তি তো হতে হবে, এটাই মূল কথা তাহলে। আচ্ছা, শুল্ক চুক্তি হতে হবে, এবং সেই শুল্ক চুক্তির মধ্যে দেখা যাবে যে আসলে এই বাণিজ্যের বাইরেই অন্যান্য বিষয় থাকছে। আচ্ছা,
তো যেটার ভূ রাজনৈতিক বিষয় আছে, সে ভূ অর্থনৈতিক বিষয় আছে, এবং একই সঙ্গে সামরিক যে সহযোগিতা সেগুলোর বিষয় আছে। তো সব মিলিয়ে এত জটিল পরিস্থিতি আসলে বাংলাদেশে কখনো মুখোমুখি হয়নি। তো যার ফলে ব্যবসায়ীদের একদিক থেকে আতঙ্ক, অন্যদিকে আমার মনে হয় যে ব্যবসায়ীদের বাইরেও যারা আছেন, যারা রাজনীতি করেন বা যারা একাডেমিক, তো তাদের সবারই কিন্তু এক ধরনের চিন্তা ভাবনা, মানে আসলে একটু দুশ্চিন্তার কথাই আমি বলবো যে সেটা রয়েছে। তো এবং কিন্তু আসলে আমাদের তো শুল্ক কমাতে হবে, সুতরাং এমন একটা জায়গাতে আসতে হবে যাতে করে আমাদের যারা প্রতিযোগী রয়েছেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং একই সঙ্গে চীন, তো সবার যে শুল্ক হার হবে তো তার কাছাকাছি আমাদের থাকতে হবে। এক্স্যাক্টলি। ওই জায়গায় আমরা তো ওখানে আমরা টিকতে পারবো না মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। আর একই সঙ্গে যে এখানে যারা বায়ার আছেন তাদের কিন্তু একটা নেটওয়ার্ক থাকে, যে তারা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করেন এবং একই সঙ্গে দেখা যায় যে ইউরোপ বা অন্যান্য জায়গাতেও কিন্তু তারা রোল প্লে করেন। তো এখন ওগুলো একটা চিন্তার বিষয় যে একদিক দিয়ে শুল্ক হার কমাতে হবে, অন্য দিক দিয়ে যাতে আমাদের অন্যান্য যারা বাণিজ্য অংশীদার রয়েছেন তাদের সঙ্গে আমাদের বাণিজ্যে যেমন খুব একটা যাতে সমস্যা না হয়, তো সেটাও খেয়াল রাখতে হবে। তো সব মিলে এখন একটা উভয় সংকটের মধ্যে আছে সরকার। তবে একটা কাজ হয়েছে, মানে এই গত 1-2 দিনের ভিতরে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেটা হলো যে আশার বাণী আছে কিছুটা, আমার মনে হচ্ছে যে আশার আলো দেখা যাচ্ছে। আমরা একদম হতাশ হয়ে পড়ছিলাম, কিন্তু এখন যে প্যাকেজটা তৈরি করা হয়েছে এবং প্রস্তাব আকারে পাঠিয়ে দেওয়া হবে এখন, আচ্ছা, সেটার মধ্যে $648 কোটি যে শুল্ক আমরা ধার্য করি বা আদায় করি মার্কিন যুক্তরাষ্ট্রের যে পণ্য আমদানির ক্ষেত্রে, তো সেটা পুরোটাই আমরা ছাড় দেব, এরকম কথাবার্তা বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আমরা পণ্য আমদানি করতে গিয়ে যে আমদানি শুল্কটা নিয়ে থাকি, হ্যাঁ, সেটা আমরা যে পণ্যগুলোর ক্ষেত্রে আর কি আমরা শুল্ক ধার্য করে থাকি, আচ্ছা, হ্যাঁ, তো সেটা পুরোটাতেই ছাড় দেওয়া হবে। পণ্যগুলোতে ছাড় দিলে তখন যেটা হবে যে আসলে ওই পণ্যগুলো যে ওই পণ্যগুলো তো তখন তাহলে মার্কিন মানে ব্যাপারটা এরকম কিনা, আমি একটু পরিষ্কার হয়ে নিই যে পণ্যের উপর যদি শুল্ক ছাড় দেওয়া হয়, ওই পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশ থেকে আসলেও তো একই হবে। এক্স্যাক্টলি, মানে ওইখানেই আমাদের সমস্যা, আমাদের অনেক কষ্ট হয়েছে আসলে সিদ্ধান্ত নিতে। আমরা প্রথম সেক্ষেত্রে এমন নির্দেশনাও আসতে হবে যে এই পণ্যটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আনতে হবে। না, ওইটা আবার করা যাবে না। কারণ হচ্ছে কি যে আমাদের WTO রুল আছে এরকম যে কোনো একটা পণ্যের উপরে যদি আমরা ছাড় দেই কোনো একটা দেশকে, তাহলে এটা আসলে সবাইকে দিতে হবে। আর যদি ওই দেশের সঙ্গে আমাদের কোনো বাণিজ্য চুক্তি, বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে তখন শুধুমাত্র ওই দেশের উপর ছাড় দেওয়া যাবে। আচ্ছা, এরকম একটা বিষয় আছে। আমাদের তো মুক্ত বাণিজ্য চুক্তি আসলে কারোর সাথে নেই, রিজনালি আছে, যেমন সাপটা এটা আমাদের আছে। এখন আরো দু একটা জিনিস সেটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো যে বেশ কিছু খাদ্য পণ্য আমরা আমদানি করব, এর মধ্যে যেমন গম আছে যে সরকারিভাবে আমদানি করা হবে, এটা ছাড়াও কিন্তু যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি থেকে আমরা আমদানি মানে করলেও করতে পারতাম, সেটা আমরা করি ইতিমধ্যে, হ্যাঁ, কানাডা থেকে মনে হয় করি না তো। এবং এটি ছাড়াও বার্লি আছে, তারপরে সেখানে মেইজ আছে, তো এটি ছাড়াও তেলবীজ আছে, তো এই পণ্যগুলো আমরা করব। এবং এর পাশাপাশি যেরকম আয়রন স্ক্র্যাপ যেটা আছে, তো সেটা প্লাস আমাদের কটন আমরা ইম্পোর্ট করি, তো সেগুলো চলতে থাকবে। তো কটন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি ইম্পোর্ট আমরা করি? হ্যাঁ, আমরা ইম্পোর্ট করি, এবং যে 4টা সবচেয়ে বেশি আমদানি পণ্য রয়েছে তার মধ্যে কটন একটা। আচ্ছা, তো এখন এটা মোট আমদানি, মানে বিশেষ করে পণ্য আমদানির প্রায় 14% আমরা কটন ইম্পোর্ট করি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো সুতরাং সেটা যদি আমরা কিছুটা বাড়াই তাহলে কটন লবি আমাদের জন্য কাজ করবে। তারপরে যদি গমের আমদানি আমরা ওইখান থেকে সিদ্ধান্ত নিই, তাহলে সেক্ষেত্রে হুইট লবি যেটা আছে সেটা কাজ করবে আমাদের জন্য, অনেক সুবিধা আছে। কিন্তু একই সঙ্গে আমদানির খরচও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে নিশ্চয়ই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে অনেক দূরে, এবং এটি ছাড়াও কিছু অশুল্ক বাধা আছে, সেগুলো দূর করার চেষ্টা করা হবে। তো সব মিলিয়ে আমাদের যে প্যাকেজটা তৈরি হয়েছে ইতিমধ্যে, তো সেই প্রস্তাবগুলো এই মুহূর্তে আমরা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি। আচ্ছা, এবং এর মধ্যে যদি আবার তাদের সঙ্গে আলাপ আলোচনার সুযোগ তৈরি হয়, ইতিমধ্যে ইমেল করা হয়েছে, তো সেটা করা হলে তাহলে সেক্ষেত্রে আবার হয়তো আলোচনা হবে। তো কিন্তু এর মধ্যেও আসলে তারা যদি সময় দেয় আমাদের তাহলে হবে, না হলে কিন্তু আমাদের 1 তারিখ থেকে নতুন না এটা তো আসলে আমাদের জন্য একেবারে মানে গলায় কাটা হয়ে ঝুলে আছে আর কি। 1 তারিখ খুব কাছাকাছি, আমাদেরকে ইমিডিয়েট কিছু একটা ওদেরকে ম্যানেজ করতেই হবে, অথবা 1 তারিখটাকে পেছাতে হবে, যে আমাকে অন্তত আরো 1 মাস সময় দাও, 1 তারিখটাকে পেছাও, কিছু একটা করতে হবে। আমি আমার অতিথি যিনি আছেন ওনার কাছে যাব, কিন্তু তার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা করে তারপরে ওনার কাছে যেতে চাই। ছোট্ট প্রশ্ন, যে 35% শুল্ক যেটা আরোপ হচ্ছে, আপনি যেটা বলছেন অলরেডি আমরা 15% দেই, 35% শুল্ক যেটা আরোপ হচ্ছে সেটা হচ্ছে 15 + 35 নাকি 35 ইনক্লুডেড 15? হ্যাঁ, না 15 + 35 মানে 50% হয়ে গেল। আচ্ছা, এবার আপনার কাছে আমি আসি, জনাব গোলাম মাহবুব লিটন, 50% ট্যাক্স দিতে হবে, জি, তাহলে বাংলাদেশ আর কি মানে
আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি একজন জার্নালিস্ট, আপনার কাছে বেশ কিছু আপনারা দেখছেন যে বিশেষ করে বাংলাদেশে যারা বিজনেস করে থাকেন, এক্সপোর্টার যারা আছেন, ওরা কিন্তু ভীষণভাবে হাহাকার প্রকাশ করছেন। না আপনি কি দেখছেন এখানে যে 50% ট্যাক্স দিয়ে তো আসলে এটা সম্ভব না, আমরা বুঝতেছি, কিন্তু ওনাদের কি দেখছেন? পুরা শুল্কের যে বিষয়টা, পুরো শুল্কের বিষয়টাই হচ্ছে আসলে খুবই, ট্রাম্পের যে শুল্কটা আরোপ করা হয়েছে এই পুরো বিষয়টাই হচ্ছে আসলে অযৌক্তিক এবং এক ধরনের গোয়ারতুমি। এখন এই গোয়ারতুমির মধ্যে যদি আমরা যদি তার গোয়ারতুমিটা মেনে নেই, তার গোয়ারতুমি কিন্তু বাড়তেই থাকবে। কারণ আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু শুল্কটা বিষয় না। শুল্কের মোড়কে কিন্তু আসলে একটা দেশকে নিয়ন্ত্রণ করা, একটা দেশকে উপনিবেশবাদ বলেন বা সার্বিক অর্থেই ভূরাজনৈতিক কারণে নিয়ন্ত্রণ করা, সেই নিয়ন্ত্রণের জন্যই আসলে ট্রাম্প প্রশাসন এই চাপটা দিয়েছে। আপনি কি জানেন কিনা আমি জানি না, আপনার এই যে 35% যে শুল্ক আরোপ করা হয়েছে, এই শুল্কটা আরোপ করা হয়েছে কিভাবে সেটা আমি একটু বলি। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে 2024 সালে আপনার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছে $836 কোটি, আর যুক্তরাষ্ট্রের থেকে আমাদের দেশে রপ্তানি হয়েছে $221 কোটি। তাহলে ঘাটতি দাঁড়াচ্ছে কত? ঘাটতি দাঁড়াচ্ছে আপনার $615 কোটি। এখন ওরা কিভাবে শুল্কটা নির্ধারণ করেছে? এই $615 কোটি তারা মানে এই যে ঘাটতিটাকে তারা ভাগ দিয়েছে তাদের যে টোটাল আমদানি $836 কোটি, এইটা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করে দাঁড়িয়েছে আপনার 73.5656%। এখন ট্রাম্প প্রশাসন বলছে যে 73.56% শুল্ক আমরা তাদের উপর আরোপ করেছি, যার ফলে তারা এর অর্ধেক হিসাবে আপনার 37% শুল্ক আরোপ করেছে। পরে আমাদের অনেক অনুনয় বিনয়ের পরে তারা সেটা 2% কমিয়ে 35% নামিয়েছে, এবং সঙ্গে আরো অনেকগুলো শর্ত দিয়েছিল। আরো অনেকগুলো চিঠিটা ছিল সেখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছিল। এখন আসলে আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্র যেই দেশগুলোর সাথে আপনার পরবর্তীতে আমরা যে বলি যে নেগোসিয়েশনে আমরা ব্যর্থ, এই ব্যর্থতার পেছনে একটু আপনার যেতে হবে, কেন আমরা ব্যর্থ বা কোথায় সমস্যাটা। আপনি দেখবেন ট্রাম্প প্রশাসনের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে যেই সব রাষ্ট্রগুলো বন্ধুসুলভ, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার শুল্কটা একটু কম হচ্ছে। আর যাদেরকে তারা বন্ধুসুলভ ভাবছে না বা যাদেরকে তারা বন্ধু হিসাবে চাইছে, ঘুঁটি হিসাবে যাদেরকে চাইছে, তাদের কাছ থেকে কিন্তু আপনার তাদের ওই কবজায় নেওয়ার জন্যই কিন্তু তারা এইভাবে এত বড় পরিমাণ শুল্ক তারা আরোপ করেছে। তারা যে বলছে যে বাংলাদেশ এই পরিমাণ শুল্ক রাখে, এটা তো ভুল। বাংলাদেশ যেই পণ্যগুলো আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে, আপনি অ্যাভারেজে দেখেন, আপনার সব পরিসংখ্যান যদি বের করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে 6 থেকে 6.5% টোটাল আপনার শুল্ক পড়ে, এর মধ্যে বাংলাদেশ এই পণ্যগুলো আমদানি করে। তাহলে কেন বলা হচ্ছে যে 74% আমরা শুল্ক আরোপ করেছি তাদের উপর এবং তার বিপরীতে তারা 37% দিবে? এগুলা হচ্ছে আমার কাছে, আমি যদি পরিষ্কারভাবে বলতে চাই, তাহলে এগুলো হচ্ছে আসলে এক ধরনের আপনার চাপ প্রয়োগ করার জন্য এমন কিছু চাপিয়ে দেয়া যাতে তারা নতি স্বীকার করতে বাধ্য হয়। এখন এই ক্ষেত্রে আমরা সবাই, আমরা সারা দেশের মানুষই এখন উদ্বিগ্ন যে বিশেষ করে আমাদের তৈরি পোশাক রপ্তানি খাত মুখ থুবড়ে পড়বে কিনা, কি হবে না হবে। এখন আপনি যদি তার গোয়ারতুমির কাছে যদি আপনি নতি স্বীকার করে নেন, তাহলে আপনি দেখবেন যে সব প্রপোজালই টিকে যাবে। আর গোয়ারতুমিটা তার হচ্ছে এই কারণেই যে ভূরাজনৈতিক কারণে সে এইখানে একটা খুঁটি ঘাটতে চায়, এইখানে একটা শক্ত খুঁটি সে চায়, এবং সে চায় যে চায়নার সাথে আমাদের যে বন্ধনটা, নানাভাবে আমাদের বন্ধন এখন প্রযুক্তিগত বলেন, অবকাঠামো বলেন, বিভিন্ন কারণে আমরা হ্যাঁ, তো চায়নার থেকে আমরা যদি দূরে সরে যাই, তাহলেই দেখবেন শুল্ক কমে যাবে। আপনি যত প্যাকেজই পাঠান, কোনো প্যাকেজে লাভ হবে না। চায়না থেকে যদি আমরা দূরে সরে যাই, আমরা যদি তাদের কাছে নতি স্বীকার করি, অটোমেটিক দেখবেন তাদের। এখন চায়না থেকে দূরে সরার তো বাংলাদেশের কাছে কোনো পথ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আপনি আমার গার্মেন্টস শিল্প গেল রে, আমার তৈরি পোশাক খাত গেল রে, এই বলে মানে আপনি যদি হাহাকার করেন, তাহলে কিন্তু আপনার আরেকটা প্রশ্ন এসে যায় যে পুরো দেশের অর্থনীতি তো তারা কবজা করে নিতে চাইছে, পুরো দেশটাকেই তো তারা কবজা করে নিতে চাইছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, দেশের উন্নতি, দেশের অর্থনীতি সবকিছুই কিন্তু আপনার এক ধরনের কুক্ষিগত হয়ে যাবে, নতুন করে একটা বলের আন্ডারে চলে যাবে। তো আপনি ওই বলের আন্ডারে আপনার পুরো দেশকে নিয়ে যাবেন, নাকি এই ক্ষেত্রে আপনি একটু মানে আপনার কম আপোষ করে আপনার বিকল্প বাজার খুঁজবেন? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন।
আপনি যদি বিকল্প বাজার আপনার হ্যাঁ, কাছে মনে আপনি হচ্ছে যদি যে আপোষ করতে যান, দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে আপোষ না করে মানে আপোষ করব কিন্তু রিকোয়েস্ট করব, আপোষে যাব কিন্তু ফুল কিন্তু কোনো ওদের রিকোয়েস্টে মতো করে না। আমি এইগুলো এইভাবে আগাম বলে রাখাটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আগাম বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু আপনার কোনো রিকোয়েস্টই কোনো কাজ হবে না। তাদের যে নীতি সেই নীতিতে আপনি যখন যাবেন, তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে যখন আপনি ওন করবেন, তারা যাদেরকে ডিসলাইক করে তাদেরকে যখন আপনি ডিসলাইক করা শিখবেন, তখনই তাদের শুল্ক নীতিটা আপনি দেখবেন আপনার জন্য খুবই ফ্লেক্সিবল হয়ে যাবে। আর না হলে তাদের শুল্ক নীতি কখনো যেমন ধরেন বিগত যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু বলেছিলেন যে আমি ওনাদেরকে ওনাদের চাহিদা মতো খুঁটি গাড়তে দেইনি বিধায় আমাকে ওনারা পছন্দ করেননি। তো বাংলাদেশে তো আসলে যুক্তরাষ্ট্র এখানে সে খুঁটি গাড়ুক এটা না না, উনি আবার দেশবাসীও চায় না। আমি 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 আপনার কথার ইয়ে করেই বলছি, উনি আবার যে অর্থে বলেছিলেন ওইটা ছিল পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, মানুষের ইমোশন নিয়ে খেলা, ইমোশন নিয়ে খেলে উনি বেশি দিন আপনার গদিতে আসীন থাকার যে তার মানসিকতা, সেই মানসিকতার কারণেই উনি ওইটা বলেছিলেন, কারণ তখনও পর্যন্ত ট্রাম্প সরকার আপনার ক্ষমতায় আসেনি, হুম হুম তাই না? হুম হুম ট্রাম্প সরকার তখন ক্ষমতায় আসেনি, এটা তো ট্রাম্প আসার পরে এটা হলো। আর উনি ওইটা বলেছিলেন একটা ধোঁয়া তুলে দেওয়ার মাধ্যমে আপনার পুরো দেশবাসীকে এক ধরনের মানে মনস্তাত্ত্বিকভাবেই এক ধরনের অসুস্থ করে তোলা বা একটা বিষয়ের প্রতি আপনার স্পর্শকাতর করে তোলা, সেই দোহাই দিয়ে তার ক্ষমতার মসনদকে আরো বেশি শক্তপোক্ত করা, এই কারণে উনি বলেছিলেন। কিন্তু ব্যাপারটা আদতে কি সেন্ট মার্টিনের কথা তখন বলা হয়েছিল, হ্যাঁ, আদতে ব্যাপারটা তো কি তা না যুক্তরাষ্ট্র তো যে- সেন্ট মার্টিন চাইছে না, যুক্তরাষ্ট্র চাইছে আপনার পুরো দেশটাকেই তাদের কবজায় নিয়ে রাখতে। এই মানে অঞ্চলটা পুরো দেশটাকে কবজায় নেওয়ার জন্য কি তাদের সেন্ট মার্টিন দরকার আছে? সেন্ট নাকি মার্টিন সেন্ট মার্টিন দরকার দরকার কিনা নেই? সেই প্রশ্নটা অনেক পরের। আচ্ছা আর সেন্ট মার্টিন দরকার, একটা দেশ যখন, একটা দেশের গভর্নমেন্ট যখন, একটা দেশের অর্থনীতি সবকিছুই যখন তাদের কবজাগত হয়ে যাবে, তখন সেন্ট মার্টিন তাদের কবজায় গেল কি গেল না, সেই প্রশ্নটা খুবই অমূলক। মানে খুবই দূরের প্রশ্ন হয়ে যায়, হুম হুম অমূল্য প্রশ্ন হয়ে যায়। আচ্ছা জি, আমরা শুনছিলাম ওনার কাছ থেকে এবং উনি বলছিলেন যে বেসিক্যালি যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে, সেহেতুই যুক্তরাষ্ট্র এই শুল্ক চাপিয়ে দিয়েছে এবং অন্যান্য যে দেশগুলোর সাথে আপোষ করেছে যুক্তরাষ্ট্র, আপনি যদি ধরেন যে ভিয়েতনামের কথাই বলেছিলেন অথবা ধরেন যে ভারতের কথা বললাম যে ভারতের শুল্ক কম হবে, অথবা জাপানের কথা বললেন, সেই জায়গায় মানে যদি ভারতের কথা বলি, আমাদের প্রতিবেশী দেশের কথাই বলি, যদি কিছু আপনি অ্যাড করতে চান আর কি, যে ভারত ওদেরকে আসলে কি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে? ভারতের মনে হয় তামা নিয়ে ওনারা আমি বেশ কি একটা আমি কি করেছেন। একটু বলতে পারি ফাঁকে, সেটা হচ্ছে ওদের বন্ধু রাষ্ট্রগুলোকেই শুধু ছাড় দেয়নি। একটা যুক্তি আছে আপনার মানে আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডলে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে শত্রু শত্রু সমান সমান বন্ধু। হুম হুম তো যুক্তরাষ্ট্রের শত্রু যদি চীন হয় তাহলে অটোমেটিক ভারত তার বন্ধু, সেই হিসাবে সে ভারতকে ছাড় দিবে। ভিয়েতনাম যদি চীনের শত্রু হয় অটোমেটিক সে হবে যুক্তরাষ্ট্রের বন্ধু, শত্রু শত্রু সমান সমান বন্ধু, সেই হিসাবেও কিন্তু তারা ছাড় পাবে। আচ্ছা তাদের লবিস্ট নিয়োগটা কিন্তু বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমেরিকার দৃষ্টিভঙ্গি। আমেরিকা দেখবে আমেরিকার পয়েন্ট অফ ভিউতে, আপনার আমার পয়েন্ট অফ ভিউতে দেখবে না। এবং সেই ক্ষেত্রে আপনি যত শর্তই মেনে নেন না কেন, নতুন নতুন শর্ত আপনার উপর আসতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি তার অনুগত বাধ্যগত না হবেন। আচ্ছা জি, মনে হয় আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে। যে আলোচনাটা চলছিল যে বেসিক্যালি যুক্তরাষ্ট্র চাচ্ছে আমাদেরকে বাধ্য করতে, এই জন্য এই শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্র বাধ্য না হলে শুল্ক কমবে না বলে সাংবাদিক এটা আমার গোলাম ধারণা। মাহবুব লিটন ধারণা করছেন। আমরা বিরতির পর ফিরে এসে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। সুপ্রিয় দর্শক, চ্যানেলের সংলাপে আপনাদের আবারও স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। আমরা আজকে আলোচনা করছিলাম যে ট্রাম্পের যে শুল্ক নীতি, এই শুল্ক নীতি বাংলাদেশে কতটুকু বিপর্যয় ডেকে আনছে, কারণ আগামী মাসের 1 তারিখ থেকে আর অল্প কয়েকটা দিন পরে এই শুল্ক নীতি কিন্তু কার্যকর হতে যাচ্ছে। যা করার বাংলাদেশকে এর মধ্যেই করতে হবে, শুল্ক কমাতেই হবে। শুল্ক যদি কমাতে না পারে, দেশের এক্সপোর্ট আমেরিকায় যে এক্সপোর্ট, সেটা কিন্তু ভীষণ রকমের হুমকির মুখে পড়বে। এবং আমরা আলোচনা করছিলাম, জনাব গোলাম মাহবুব লিটন যেটা বলছিলেন বিরতির আগে,
আমেরিকার এই শুল্ক নীতি বেসিক্যালি শুল্ক নীতিটা হচ্ছে একটা চাপ, যে চাপ দিয়ে বাংলাদেশকে তারা বাধ্য করতে চায় তাদের নিয়ম নীতি অনুযায়ী চলার জন্য, বাংলাদেশকে তারা তাদের বশে আনতে চায়, এই জন্য শুল্ক নীতি চাপিয়ে দিয়েছে। আপনি যদি এই কথাটার সাথে দ্বিমত বা সহমত প্রকাশ করেন। হ্যাঁ, না, এখানে কতগুলো বিষয় আছে। একটা হচ্ছে কি যে যে আলোচনাটা হলো আসলে সেন্ট মার্টিন বা অন্য কোনো মানে নিরাপত্তা বা ঘোরাজনৈতিক এই বিষয়গুলো নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে দুইটা হাইপোথিসিস আছে। একটা হলো যে ওইখানে একটা হয়তো একটা বেস করতে চায় আর কি, মানে বিশেষ করে এয়ার বেস। তো আসলে সেন্ট মার্টিনের যে আসলে এই যে জিওগ্রাফি, হ্যাঁ, তো ওইটা আসলে এয়ার বেজের জন্য উপযুক্ত নয়, এটা একটা বিষয়। তো সুতরাং এটা কারোর জন্যই আসলে এটা ঠিক হবে না। দারুণ বলেছেন, আমিও একমত। এটা একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ওইখানে নাকি একটা ওয়াচ টাওয়ার করা হবে। এখন ওয়াচ টাওয়ার করার কি দরকার? এখন তো একেবারে 10 মিটারের মধ্যে কি হচ্ছে এগুলো তো সব স্যাটেলাইট দিয়ে আমরা পাচ্ছি। সুতরাং ওইখানে কিছু একটা করে সেখানে ওয়াচ করবে, কোথায় কি করবে, খুদ ওয়াশিংটনে বসেই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে। সবকিছু আমরা এখন এটার পেয়ে জন্য যাচ্ছি। সেন্ট মার্টিনে কেন আসতে হবে, সেন্ট মার্টিনে কেন ওয়াচ টাওয়ার বসাতে তো হবে, এই সমস্ত এটা তো খুবই হাস্যকর। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু আসছে যে বাংলাদেশকে সামরিক দিক দিয়ে হয়তো নিয়ন্ত্রণ করা। আসলে বাংলাদেশের সঙ্গে যে তাদের আলোচনা, মানে নিরাপত্তার যে আলোচনাগুলো হয়, তো সেগুলো সবসময়ই ওরা চাচ্ছে যে দুটো জায়গাতে আসলে চুক্তি করতে। তো এটা আকসা জিসুমিয়া এই দুটোকে বলে। তো এবং সেটাও সম্ভবত প্যাকেজের মধ্যে আছে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। তো সেখানে কিছু টেকনিক্যাল সাপোর্ট আছে, তো সেটা বাংলাদেশ সেগুলো নিয়ে আলোচনা করছে। আর একটা হচ্ছে যে সামরিক সরঞ্জাম কেনা। তো এই দুটো নিয়ে আসলে সারা পৃথিবীর সব দেশের সঙ্গে তারা আলোচনা করে। তো ওইরকম চুক্তি যাতে আমরা দুটো করি, তো সেই জন্য কিন্তু দীর্ঘদিন ধরে তারা অনুরোধ করছে বাংলাদেশকে। এখন সামরিক সরঞ্জামের কথাটা যেহেতু চলে আসলো, সামরিক সরঞ্জাম বাংলাদেশ বেসিক্যালি রাশিয়া এবং চায়নার গুলো ব্যবহার করে থাকে, এবং সামরিক সরঞ্জাম সেই রাশিয়া এবং নির্ভরতাটা যেন যুক্তরাষ্ট্রের প্রতি যায়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অলিখিত শর্ত। অলিখিত শর্ত। এখন সামরিক সরঞ্জামের ইস্যু কিন্তু এখানে দুটা। একটা হচ্ছে সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে কেনাটা, এটা একটা বিরাট শর্তের মধ্যে দিয়ে যেতে হয়। প্রতি পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে মানে মেনে সব কিছু নিয়ন্ত্রণ করতে হয়। যেমন উদাহরণ আমরা বলি যে F-16 এর কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, কিন্তু F-16 পাকিস্তান ইউজ করতে পারে না। ইউজ করতে কেন পারে না? ইন্ডিয়ার সাথে যে ডগ ফাইটটা হলো কিছুদিন আগে, সেখানে কিন্তু পাকিস্তান তাদের জেটেন্সি ইউজ করতে হয়েছে, মানে চাইনিজ বিমান ইউজ করতে হয়েছে, এবং পাকিস্তান নিজে চায়না থেকে প্রযুক্তি নিয়ে একটা বিমান তৈরি করেছে, সেটা ব্যবহার করেছে। কিন্তু ইন্ডিয়া ঠিকই কিন্তু আপনার রাফাল ইউজ করতে পারছে। যুক্তরাষ্ট্রের বিমান থাকা সত্ত্বেও পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিমানটা আকাশে উড়াতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে এখানে যুক্তরাষ্ট্রের পারমিশনের একটা ইস্যু আছে। হ্যাঁ, না, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমার মেসেজটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে সরঞ্জাম কিনলেও সেটা তো আমি যদি আমার সময় মতো কাজে লাগাতে না পারি, সেটা তো কেনা না কেনা কি হলো তাহলে? আসলে এই জন্যই তো আমি বললাম তারা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আমাদেরকে চায়। হ্যাঁ, আচ্ছা, না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি যে আমি কি ব্যবহার করতে পারছি কি পারছি না, সেটা কিন্তু মূল বিষয় না। এখানে হলে বাণিজ্যটা হবে, মানে আমরা কিছু কিনবো এবং কিছু ডলার যাবে এখানে, এবং তাতে আমেরিকার লাভ হবে। মানে মূল বিষয়টা আমার সেখানেই। মানে পুরো ট্রাম্পের যদি আমরা সারা পৃথিবীতে তার যে অ্যাক্টিভিটিগুলো আছে, মানে আমি সরঞ্জামই আমার F-16 কেন কিনতে হবে? আমি গম কিনবো, তুলা কিনবো, যা কিনে আমি তাই কিনবো। এখন মানে সামরিক সরঞ্জাম যেরকম এক্সপেন্সিভ, এই গম তুলা তো সেরকম এক্সপেন্সিভ না, তাই না? একটু বুঝতে হবে যে অল্প কিছু কিনলে কিন্তু সেখানে তাদের এই টেকনিক্যাল সাপোর্ট লাগবে, তাদের লোকজন এসে আমাদেরকে ট্রেনিং দিবে, তারপর আমাদের লোকজন সেখানে গিয়ে ট্রেনিং নেবে। তো এরকম করে কিন্তু অনেক টাকা পয়সার বিষয়। তো যার ফলে ওই বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা বিষয়, এবং একই সঙ্গে একবার কিনলে সেটা বছরের পর বছর ধরে কিন্তু এই খরচটা চলতেই থাকে, এবং নির্ভরশীলতা বাড়তেই হ্যাঁ, অপারেশন মেইনটেনেন্সের বিষয় আছে, তো সেগুলো আছে। তো সুতরাং এখানে বিরাট একটা ব্যবসা। হ্যাঁ, তো আমার মনে হয় কি যে ট্রাম্প একজন ব্যবসায়ী, এবং তিনি 2016-তে যখন আসলেন, তো এরপরেও কিন্তু আমরা দেখেছি যে তিনি কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য চেষ্টা করেছেন। এইবারও কিন্তু সবচাইতে ব্যবসায়িক বড় একটা বিশ্বব্যাপী ঝাঁকুনি দিয়েছেন। এবং চীনের সঙ্গে যেটা হচ্ছে সমঝোতা, সেটা হচ্ছে তারা বৈরী রাষ্ট্র এবং তারা প্রতিযোগিতা করে, তারপরেও কিন্তু তারা খুব দ্রুত একটা সমঝোতা এসছে। চীনের সাথে সমঝোতাটা শেষ পর্যন্ত কি হয়েছে? না, চীনের সঙ্গে যেটা হচ্ছে, মানে একে অপরের উপর যে শত% ট্যাক্স আরোপ করছিল, আমি 100% তুমি 150%, সেই জায়গা থেকে কি আসছে? সেই জায়গা থেকে এখন কিন্তু তারা 130-এর এগেইনস্টে 110%। হ্যাঁ, তো এখন তারা কিন্তু ঠান্ডা হয়েছে এবং তারা পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে, সেই ধরনের একটা জায়গা কিন্তু চলে এসছে। সুতরাং এখন আমার মূল কথা হচ্ছে কি যে অন্তত আমি ট্রাম্পের কাছ থেকে ওইরকম কোনো মানে বড় রকমের যে মানে বাণিজ্যের বাইরের কোনো কিছু আসছে সেরকম প্রত্যাশা করি না। তার কারণ তিনি ওর বাইরে যেতে চান না। উনি যা কিছুই করতে চান সেটা হলো যে যাতে সেখানে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ যায়, এবং একই সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিক্রি যাতে অন্যান্য দেশগুলোতে পারে, এবং বাংলাদেশেও যাতে আমরা সেখানে আমদানি করি। তো
তো সেইটার জন্য যা কিছু পরিবেশ তৈরি করা সেগুলো করার জন্যই মূলত তিনি চাপ দিচ্ছেন, এবং সারা পৃথিবীতে তিনি চাপ দিচ্ছেন, ইসরায়েলের উপরে তিনি কর বসিয়েছেন। তার নীতিটা অনেকটা হচ্ছে আপনার ট্রেড নট টেরিটরি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আর আমার কাছে মনে হয় কি যে আসলে ওই ট্রেডিশনাল যে ধরনের একটা ভিউ আছে, আমি মনে করি যে না, হ্যাঁ হয়তো থাকতে পারে তার ভিতরে হিডেন এজেন্ডা, যে না ঠিক আছে ভূ রাজনৈতিকভাবে নিরাপত্তার দিক থেকে বাংলাদেশকে হয়তো নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আসলে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করলেও চলে, তার কারণ তার যে সমস্ত এলাই আছে। সেটা তো একটা কথা যে বাংলাদেশ এমন কি রাষ্ট্র হয়ে গেছে যে বাংলাদেশকে তার না না, নিয়ন্ত্রণ করতে বাংলাদেশের হবে। গুরুত্ব আছে, কিন্তু এই মুহূর্তে ব্যবসায়িক গুরুত্ব ট্রাম্পের কাছে সবচেয়ে বড়, এবং সেই কারণেই কিন্তু তিনি সারা পৃথিবীকে চাপ দিচ্ছেন এবং একই সঙ্গে বাংলাদেশকেও চাপ দিচ্ছেন। আর আমি আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হলো যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড়ি রাষ্ট্র, কিন্তু তারপরেও চীনের কিন্তু শত শত লবিস্ট ফার্ম আমেরিকাতে কাজ করে চীনের স্বার্থে। ভারতের এই যে শত শত ফার্ম, মানে লবিস্ট ফার্ম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের স্বার্থ নিয়ে কাজ করছে, কিন্তু বাংলাদেশের তো কেউ নেই। না, বাংলাদেশের ওরকম কোনো অন্য কোনো এই দেশের যে লবি ফার্মকে সর্বশেষ ভাড়া চাপে করে। পড়ার পরে ইদানিং এই যে ধরেন গত 20 তারিখে সম্ভবত সরকার থেকে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে লবিস্ট নিয়োগ করা হোক। এখন লবিস্টটা এখন আছে হাতে মাত্র আর 10 দিন। এখন লবিস্টটা তো এটা সবাই খুব বেশি ফ্রুটফুল হবে না, এটা আপনি আমি আগামী বলতে পারি না, লবিস্টদেরকে তো সবাই নিয়ে টানাটানি করছে এখন, মানে লবিস্টটা এখন সবচেয়ে এক্সপেন্সিভ হয়ে গেছেন এবং সবচেয়ে ডিমান্ডেড এখন। তো এখন তো আর কোনো লবিস্ট খুঁজে পাওয়া যাবে না। না, ভালো কোনো লবিস্ট এখন খুঁজে পাওয়া আর যায় না। যেটা হবে সেটা হলো যে আমরা যদি ভালো কিছু পণ্য কিনতে রাজি হই, বেশি পরিমাণে আমরা কিনবো তাদের ওখান থেকে, তা ওই রিলেটেড যে সমস্ত লবিস্ট গ্রুপ আছে, যেমন হুইট লবিস্ট, সেখানে কটন লবিস্ট খুবই স্ট্রং, তো তারা দেখা যাবে যে বাংলাদেশের জন্য কাজ করছে। তো সুতরাং ওই জায়গাতেই বাংলাদেশের জন্য নজর দেওয়া উচিত। এবং এটা একটা ভালো যুক্তি বলেছেন। হ্যাঁ, এবং ওগুলো তারা ফ্রি কাজ করবে। এখন যেরকম টাকা পয়সা দিয়ে করতে হচ্ছে, আমরা যদি রাজি হই যে না ওদের কাছে বিপুল পরিমাণে গম কিনবো, তেল কিনবো, বিশেষ করে যে জ্বালানিটাও তো আমাদের একটা বড় পণ্য, এলএনজি কিনতে তো বাংলাদেশ রাজি হয়েছে, গ্যাস সিলিন্ডার কিনবে, সেমিকন্ডাক্টর কিনবে, মেডিকেল ইকুইপমেন্ট কিনবে, তারপরে একই সঙ্গে যে উড়োজাহাজ কেনার কথা হচ্ছে। এখন সবকিছুই যেহেতু কিনছে এবং প্রত্যেকটাই লবি আছে, ওই লবিস্ট গ্রুপগুলো বাংলাদেশের জন্য কাজ এখন করবে। লবিস্ট দিয়ে যদি এগুলো কেনানো হয় তারপরে তো লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ যুক্তরাষ্ট্রের অন্যতম একটা শর্ত, এটা গণমাধ্যমে ভাসছে কথাগুলো, যদিও সরাসরি বলাটা কেমন হচ্ছে আমি জানি না, তারপরে আমি দেশকে ভালোবাসি বলে আমি সরাসরি বলছি, এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেসব রাষ্ট্র আছে, যুক্তরাষ্ট্র যাদের শত্রু রাষ্ট্র মনে করে, এদের সাথে কোনো লেনদেনও করা যাবে না, এরকম একটা হিডেন কন্ডিশনও দেওয়া হয়েছে। না, একই সঙ্গে এই কথাও আছে যে বাংলাদেশে যারা প্রতিযোগী রাষ্ট্র, ফুলফিল করতে পারেন, বাংলাদেশে যারা প্রতিযোগী, বিশেষ করে যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম, চীন, সবারই তো বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সবাই কিন্তু এই তৈরি পোশাকে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করছে, যে বাংলাদেশের মার্কেটটা যদি হারায় তাহলে তাদের লাভ। সুতরাং তাদের লবিস্টরা তারা চেষ্টা করবে যে বাংলাদেশ যেন বাংলাদেশের লবি যাতে আরো কাজ না করে এবং বাংলাদেশ যেন এই শুল্ক জায়গাতে তেমন কোনো ছাড় না পায়, ইনঅ্যাক্টিভ থেকে যায়। সুতরাং এটাও কিন্তু একটা যুক্তি। তো সুতরাং একদিকে হলো ভূ রাজনৈতিক যুক্তি, নিরাপত্তার যুক্তি, অন্যদিকে কিন্তু এই অর্থনৈতিক লাভ ক্ষতি এগুলো বিষয়গুলো আছে। মানে আমার প্রতিবেশী আমাকে, আমারও তাই মনে হয় যে তারাই কাজ করছে যাতে বাংলাদেশ সুবিধা না পায়। সুতরাং এখানে ওদের কথাটা যদি একটু আসি আপনার, যে ভারত আসলে কি স্ট্র্যাটেজি নিয়েছে যে সে তার শুল্কটাকে 20%-এর নিচে নামাতে পারছে? না, ভারত তো পুরো একটা কম্প্রিহেন্সিভ বেনিফিট দিচ্ছে। হ্যাঁ, আবার অন্যদিকে তারা কিন্তু চীনের সঙ্গে যে বাণিজ্য সেটাও কিছুটা কমিয়ে ফেলবে, এই ধরনের কিছু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বলে শোনা যাচ্ছে। এবং একই সঙ্গে যে এবং চীন ভারত বৈরিতা তো এটা মোটামুটি একটা স্পষ্টের মতোই, কাজেই ভারত কিছুটা ছাড় পাবেই। এই জায়গাটা আসলে উনি যে যুক্তিটা, একজন জার্নালিস্ট, উনি যে যুক্তিটা দাঁড় করাচ্ছেন যে মাই এনিমিস আর মাই ফ্রেন্ড, আমার শত্রুরা আমার বন্ধু, সেই জায়গা থেকে যেহেতু ভারতের সাথে চীনের বৈরিতা আছে, আপনি দেখেন না যে দেশগুলো ছাড় পেয়েছে সবগুলো দেশই ইদার যুক্তরাষ্ট্রের বন্ধু নয় শত্রু। আচ্ছা, এখন যেটা হয়েছে ভারতের সঙ্গে যেটা হলো, তাদের কিন্তু 26% শুল্ক ছিল ইনিশিয়ালি। এটা কেন? তার কারণ তাদের ট্রেড গ্যাপটা হচ্ছে 52%। তো সেটাই একদম স্ট্রেট ফরওয়ার্ড হিসাব করেছে বাংলাদেশের জন্য যে হিসাবটা সেটাই। তো সুতরাং তাদের ওই 26 থেকে যদি 20 বা 18-তে চলে আসে তাহলে কিন্তু সেটা খুব বেশি যে কমে হচ্ছে এরকম না, কিন্তু অন্যদিক দিয়ে তাদের গেইন অনেক বেশি, তার কারণ এত কম ট্যারিফ কিন্তু সবার জন্য নাই, এবং তারা যেহেতু বাংলাদেশের একটা বড় প্রতিযোগী, সুতরাং তাদের জন্য একটা বিশাল বেনিফিট। এখন বাংলাদেশের যদি অনেক চেষ্টা করে 26-27% নিয়ে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে তারপরে বাংলাদেশ কিন্তু হতে পারবে না। বাংলাদেশ 10-12% কমালে তার কিছু হবে না, বাংলাদেশের কমতে হবে হয়তো বা একেবারে 15-16%। 15-16% না কমলে তার বাংলাদেশ হচ্ছে না অনেকটাই সেটাই। আচ্ছা, তাহলে দাঁড়ালো কি শেষ পর্যন্ত, এবার আপনার কাছে চলে আসি আবারও, তাহলে কি দাঁড়ালো যে আমরা শুল্ক কমানোর জন্য যে লবিস্ট নিয়োগ করছি সেই লবিস্টও ঠিকভাবে এখনো
কোনো মানে আশাব্যঞ্জক কোনো কিছু আমাদের কাছে আমি আসেনি। চাই আমি এবং চাই বাংলাদেশ এই শুল্কের সুবিধাটা পাক। আমি চাই আমাদের তৈরি পোশাক খাত কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হোক। কিন্তু যেটা সত্য, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, যেটা সত্য সেটা তো আপনাকে আমাকে বলতেই হবে, স্বীকার করতেই হবে। এখন আপনার তৈরি পোশাক খাতটা হচ্ছে আপনার 800 কোটি ডলারের, আর আমাদের জিডিপি হচ্ছে আপনার 40,000 কোটি ডলারের। এখন 800 কোটি ডলারের জন্য 40,000 কোটি ডলারের জিডিপি বিসর্জন দেওয়াটা কিন্তু ঠিক হবে না, এরকম একটা ইঙ্গিত অতি সম্প্রতি কিন্তু আমাদের বাণিজ্য উপদেষ্টা তার এক বক্তব্যে দিয়েছেন। আভাসটা তিনি কিন্তু ওইটা ধরেই দিয়েছেন। আচ্ছা, আর আমার কথা হচ্ছে যে এই ধরনের অনৈতিকভাবে চাপিয়ে দেয়া শুল্ক, অযৌক্তিকভাবে, বাস্তবতা বিবর্জিত মানে একটা কথাটা কিন্তু অসভ্যভাবে এইভাবে যে শুল্কটা চাপিয়ে দেয়া, সে যে ভবিষ্যতে আরো বেশি গোয়ার তুমি করবে না, আরো বেশি কিছু বলবে না, তা তো না। মানে আমরা যদি শুল্কটা কমাতে না পারি, আর আপনি যেটা বললেন যে আমরা সিগন্যাল পাচ্ছি এরকম, যে আমার ঠিক কথা আছে হচ্ছে শুল্ক কমানোর চেষ্টা করা হোক, লবিস্ট নিয়োগ করা হোক, আমার দেশ বাঁচুক, তৈরি পোশাক বাঁচুক, এই খাতের লাখ লাখ কর্মীরা বাঁচুক, আমার দেশ বাঁচুক, আমার অর্থনীতি বাঁচুক, সেটা আমিও চাই। কিন্তু এই লবিস্ট নিয়োগ, এই রিকোয়েস্ট, এই অনুনয় বিনয়, এই প্যাকেজ পাঠানো, এগুলোর পাশাপাশি আমাদের উচিত বিকল্প বাজার খোঁজা। তো বিকল্প বাজার তো অনেক বছর ধরে খুঁজছি, সেভাবে তো কিছু পাচ্ছি না। না, এইটা বললে হবে না। বিকল্প বাজার আমাদের অনেক তৈরি হয়েছে, আমার কাছে ওই রকম তথ্য আছে, প্রচুর বিকল্প বাজার তৈরি হয়েছে। আপনি দেখেন 2005 সালে যখন আমাদের উপর শুল্ক আরোপ করা হলো, তখন বলা হয়েছিল আমাদের গার্মেন্টস গ্যালোরে 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 গিয়েছে, গার্মেন্টস কিন্তু ঠিকই দাঁড়িয়েছে। আপনার এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতির পৃথিবী, এইখানে আপনার কেউ কাউকে চাপিয়ে দিয়ে কিছু করতে পারবে না। এক সময় না এক সময় এটা আপনার ব্লাস্ট হবেই, এইটা একটা না একটা বাজার পাবেই। আপনি যদি কম্পিটিটিভ প্রাইসে তৈরি করতে পারেন, একটা না একটা বাজার পাবেই। এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনার এইটাও মাথায় রাখতে হবে যে একটা কষ্টের পরেই কিন্তু আপনার একটা ফল আসে। কোনো কষ্ট ছাড়া ফল আসে না, অন্ধকার ছাড়া আলো আসে না। এখন যে আমরা চাপের মুখে আছি, এই চাপের মুখে থেকেই আমরা এখন বিকল্প খোঁজার সময়টা আমাদের আরো বেশি বেশি প্রয়োজন। এবং বিকল্প যখন আমরা পেয়ে যাব, তখন আপনি দেখবেন যে অর্থনীতি এখনকার চেয়ে আরো অনেক বেশি মজবুত হবে, তৈরি পোশাক খাত এখনকার চেয়ে আরো বেশি মজবুত হবে। আমার কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য চেষ্টা চলুক, কিন্তু বিকল্প বাজার খোঁজাটা অতি বেশি জরুরি। আচ্ছা, এবং সেই বাজারে আগে যেতে হবে। এবং এর আগে আমাদের 2005 সালেও বলা হয়েছিল, যখন শুল্ক আরোপ করা হয়, যে শুল্ক আরোপ করলে বাংলাদেশের শিল্প বাঁচবে না, তৈরি পোশাক শিল্প বাঁচবে না। কই বাঁচে নাই? তৈরি পোশাক শিল্প 2005 থেকে 2025 20 বছরের ব্যবধানে, মাত্র 2 দশকের ব্যবধানে তৈরি পোশাক খাত কি অনেক বেশি বিস্তৃত হয়নি? শুল্ক দেওয়ার পরও হয়নি? হয়েছে। কাজেই আমার কথা হচ্ছে যে আমাদের ভাবনাটা আমাদের মতোই ভাবতে হবে। আরেকজনের আরোপিত ভাবনা দিয়ে, আরেকজনের আরোপিত একটা স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আমার দেশকে আমি ওইভাবে দাঁড় করাবো, এটা হয় না। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে ওই আরেকটা জিনিস বলছি যে আপনি যুক্তরাষ্ট্র আপনার উপর একটা কিছু দিয়েছে, ইম্পোজ করেছে, ওইটাকে যদি আপনি এভাবে ট্যাকেল করতে যান যে ঠিক আছে আমি তো চেষ্টা করেছি কিন্তু তুমি তো মানোনি, ঠিক আছে তুমি মানোনি তো আমার আর কি করার আছে, এভাবে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কি যুক্তরাষ্ট্র আপনার উপরে আরো চড়া হবে না? কিভাবে? আর চড়া হওয়ার সুযোগ কোথায়? কি মনে করেন আপনি? হ্যাঁ, এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে আপনার 2005-এ যেটা হয়েছিল মাল্টি ফাইবার এগ্রিমেন্ট যেটি, হ্যাঁ, তো এবং তখন কথা হলো যে বাংলাদেশ হলো একটা কোটা পেত, কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের শুল্কমুক্ত কোটা পেত। হ্যাঁ, এই কোটার উপরে সে হচ্ছে ওর মধ্যে থেকে করতো আর কি, রপ্তানি করতো। তো ধরা হচ্ছিল যে কোটাটা যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্যরা এসে বাংলাদেশের বাজারে ভাগ বসাবে। কিন্তু যেটা হলো যে বাংলাদেশ কিন্তু ক্যাপাসিটি অলরেডি ডেভেলপ করেছিল তখন, যার ফলে এই 2005-এর পরে আমাদের রপ্তানি আরো অনেক গুণ বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই কোটার প্রথা বিলুপ্ত হওয়ার মানে কিন্তু এখনকার অবস্থা নয়। এখন যে পরিমাণে আসলে ট্যারিফ বেড়ে যাচ্ছে আর কি যুক্তরাষ্ট্রের বাজারে, এতে করে প্রায় $8 বিলিয়ন মতো কিন্তু আমাদের আরএমজি এক্সপোর্ট, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। অন্যান্য যেগুলো আছে সেগুলো ফুটওয়্যার আছে, আর হেড গিয়ার আছে, কিছু ইলেকট্রনিক্স পণ্য আছে এবং লেদার গুডস আছে, তো সেগুলো খুবই সামান্য। হ্যাঁ, তো 86% হচ্ছে আমাদের আরএমজি, এবং তার মধ্যে সবচেয়ে বড় কিন্তু ওভেন। হ্যাঁ, ওভেন আবার কিন্তু এই কটন বেসড, এবং আমরা কিন্তু এই কটন আবার কিছুটা ইম্পোর্ট করছি ইউএসএ থেকে, যুক্তরাষ্ট্র থেকে। হ্যাঁ, এখন যেটা দাঁড়াচ্ছে সেটি হলো যে আমরা চট করে যে অন্য কোনো বাজারে যেতে পারবো বিষয় এরকম নয়। আমি একটু কয়েক বছর চট করে যাওয়ার সুযোগই নেই। হ্যাঁ, আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের যাদেরকে বন্ধু মনে করছি এখন, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, সেই রাষ্ট্র থেকে আমরা কি সুবিধা পাই?
তারা কিন্তু 98% কিন্তু বেনিফিট দিচ্ছে আমাদেরকে, ডিউটি ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, কিন্তু তারা কিন্তু আমাদের কোনো প্রোডাক্টই নিচ্ছে না সেই অর্থে। আমরা কিন্তু $1 বিলিয়ন এক্সপোর্ট করতে পারি না চায়নাতে, না 800 মিলিয়নের মতো এক্সপোর্ট করি, আর তাদের ওইখান থেকে $17 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। এবং শোনা যায় যে অনেক ঘাটতি, অনেক হ্যাঁ, ঘাটতি। তো তাহলে আমাদের আমরা লাভটা কি পারবো হচ্ছে? কিভাবে? চায়নার যা প্রয়োজন তা তো আমি তৈরি করে ওর কাছে দিতে পারি না। আমি যা বিক্রি করতে চাই বা যা বিক্রি করতে পারি চায়নার কাছে সব আছে, ও কেন কিনবে? না না, চায়নার এখন প্রযুক্তি, শ্রমশক্তি কি নাই? না না, এখন এই যে ওরা যে সমস্ত R&D প্রোডাক্ট তৈরি করে তার চেয়ে কিন্তু কম খরচে আমরা করি, এবং ওদের ওইখানে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারতাম, কিন্তু ওরা আমাদের প্রোডাক্ট নিচ্ছে না। ওরা যুক্তি দেখি যে আমাদের বায়াররা নাকি, মানে চাইনিজ বায়াররা নাকি বাংলাদেশের সম্পর্কে কিছু জানে না। ব্যবসা করার সময় তারা কিন্তু ঠিকই জানে, এক্সপোর্ট যখন করে তখন তারা কিন্তু পুরোটাই করে ফেলে পারলে এখান থেকে সমস্ত। আমাদের সব মেশিনারিজ তো ওদেরই। এবং আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওদের প্রচুর কন্ট্রাক্টর এখানে কাজ করে। ইভেন এই যে জাইকার যে সমস্ত প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয় এখানে, সেখানকে সব ইঞ্জিনিয়ার, তারা সব কন্ট্রাক্টর হচ্ছে তারাই। এই টাকা কিন্তু ঠিকই নিচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু যখনই বাংলাদেশ থেকে তো পণ্য নিতে চায় তখন তারা চেনে না। এইগুলা কিন্তু একেবারে অগ্রহণযোগ্য যুক্তি। সুতরাং আমরা যাদেরকে বন্ধু মনে করছি এখন, যে আমাদের সাথে খুব ঘনিষ্ঠতা, তারা আমাদের কতটুকু উপকার করছে সেটা একটু চিন্তা করা উচিত, যদি আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কোনো নীতি গ্রহণ করতে চাই সেটার ক্ষেত্রে। এবং একই সঙ্গে আরও যে সমস্ত বিষয় আছে সেটা হচ্ছে যে এই ডাইভার্সিফিকেশন আমরা, আমার মনে হয় না যে 10 বছরে আমরা খুব একটা কিছু করতে পারবো, তার কারণ ইতিমধ্যে আমরা কিন্তু অলরেডি আমরা যতটুকু খুঁজেছি, আমরা ওশিনেতে গেছি, সেখানে অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, আমরা কিন্তু এই যে পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেখানেও গিয়েছি, সেখানে আমাদের কোরিয়া রয়েছে, চীনে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু খুব একটা কাজ হচ্ছে না। এবং এটি ছাড়াও আমরা যদি এই যে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের কথা ধরি, সেখানেও কিন্তু খুব একটা বেশি আমরা কিছু করতে পারছি না। অন্যদিকে মধ্যপ্রাচ্যে এত বড় বাজার তো আর নেই, আর এই দেশগুলোতে এত মানুষও বসবাস করে না, এটা একটা বড় ফ্যাক্টর। মধ্যপ্রাচ্যে আমরা কিছুটা ভালো করছি এখন, কিন্তু ওইখানেও কিন্তু চীন আছে, বা ওইখানে ভিয়েতনাম আছে, ইন্ডিয়াও আছে, ভারত আছে, শ্রীলঙ্কা আছে, সবাই আছে প্রভাবশালী। মধ্যপ্রাচ্যে ইন্ডিয়ান বাজারটা খুবই প্রভাবশালী। এবং আর একটা বিষয় হচ্ছে কি, হ্যাঁ, ল্যাটিন আমেরিকার মার্কেট আছে কিনা, তো সেখানে যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি, উরুগুয়ে সবাই আছে, কিন্তু ওইখানে আমাদের যেতে আরও সময় লাগবে, মানে কালচারালি বাংলাদেশকে অ্যাকসেপ্ট করতে হবে। আর ওইখানে ভারত এবং চীন অত্যন্ত স্ট্রং। হ্যাঁ, আফ্রিকাতে কিছু কিছু বাজার তৈরি হচ্ছে, কিন্তু সেটাও এতটা সহজ নয়। তো সুতরাং এই প্রায় $8 বিলিয়ন যে পণ্য, সেটা আমরা কোথায় পাঠাবো? আর এবং গার্মেন্টসও আমাদের আর কোন জায়গায় যাওয়ার মতো অবস্থাতে আছে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের মধ্যে দরিদ্র মানুষ আরো বাড়বে। হ্যাঁ, কারণ বেকারত্ব ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়ে যাবে, বেকারত্ব বাড়বে, গরিব মানুষ বাড়বে। ইতোমধ্যে আমরা একটা ডাটাবেস দেখছি যে বিগত 1 বছরে এখন পর্যন্ত প্রায় 30 লক্ষ মানুষ চাকরিচ্যুত হয়েছে, মানে জব হারিয়েছে, যেটা করতো সেটা চলে গেছে, সেটা নেই। বিশেষ করে এর কারণ হচ্ছে এসএমইগুলো যেগুলো ছিল, ছোট ছোট কারখানা যেগুলো ছিল, এগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নেই সেই জন্য। তো 30 লক্ষ মানুষ যদি বেকার হয়, সেই 30 লক্ষ মানুষের ইনকামের উপরে নির্ভর করে প্রতিটা ফ্যামিলিতে 3 থেকে 4-5 জন। তো অন্তত 1 কোটি মানুষ নতুন করে গরিব হয়ে গেছে। তো সেই জায়গায় আরো মানুষ যদি গরিব হয়, আরো বেকার হয়, দেশটা তো আসলেই খারাপ দিকে যাবে। হ্যাঁ, এবং আরেকটা যেটা বড় সমস্যা হবে সেটি যে কোনো মূল্যে সেখান থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। অবশ্যই বেরিয়ে আসতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই ধরেন আমেরিকাতে যারা বায়ার, তারা কিন্তু অন্য দেশেও ওই একই কোম্পানি, তারা কিন্তু কেনে আমাদের পণ্য। সুতরাং এটা একটা ডোমিনো ইফেক্ট থাকতে পারে। এবং একই সঙ্গে এই যে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে, এবং ইতিমধ্যেই বেশ কিছু অর্ডার কিন্তু সাসপেন্ডেড আছে, আর কতগুলো ক্যান্সেল হচ্ছে। তার মানে হলো যে 35% শুল্ক আরোপের আগেই এর প্রভাবটা শুরু হয়ে গেছে। অলরেডি এপ্রিল থেকে ক্যান্সেলেশন শুরু হয়ে গেছে। তো সুতরাং এই চাপটা আমরা আদৌ এপ্রিলের নিতে 2 পারবো। তারিখে তো উনি প্রথম বললেন, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এপ্রিল 9 তারিখে ওটা ফাইনাল করলেন। তো তারপর থেকেই অলরেডি অনেক অর্ডার। তাহলে এখন আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আলোচনা তাহলে জনাব গোলাম মাহমুদ লিটন, আপনার কথায় যেটা বুঝলাম যে আমেরিকার উপরে এত মুখাপেক্ষী না হয়ে বিকল্প বাজার খোঁজাই আমাদের সবচেয়ে ভালো উপায়, এছাড়া আর কোনো উপায় নেই আপনার মনে হচ্ছে? কিছু করার নেই। জি, আপনার মনে হচ্ছে। এবং জনাব ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে মনে হচ্ছে যে কোনো মূল্যে আমেরিকার সাথে নেগোসিয়েশনে এসে এই জায়গাটাতে অ্যাটলিস্ট সার্ভাইভাল একটা সিচুয়েশনে নিয়ে আসা। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি যে হ্যাঁ, একেবারে খুব বেশি ছাড় যে দিতে হবে, সব দিয়ে দিতে হবে, বিষয়টা এরকম নয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের আসলে বিরোধ করার কোনো সুযোগ নেই, বা করা ঠিকও হবে না এই মুহূর্তে। আমরা ব্যবসা না করা মানে তো বিরোধ না। না না না, অবশ্যই বিরোধ নয়, কিন্তু আমরা এমন কোনো বার্তা যেন না দিই তাদেরকে, তারা মনে করছে যে আমরা তাদের বিরুদ্ধে যায়। হ্যাঁ হ্যাঁ, ওরকম জায়গায় যাওয়া যাবে না। কিন্তু যতটুকু যতটুকু ছাড় দেওয়া সম্ভব, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে, শুল্কের ক্ষেত্রে, বা তাদের কাছে পণ্য আমরা বেশি করে আমদানি করবো সেটার ক্ষেত্রে, এবং যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে এয়ারক্রাফটের জন্য আমরা কিছুটা হয়তো এগ্রিমেন্ট করে ফেলতে পারি। যদিও ফাইটারের ক্ষেত্রে, মানে ফাইটার জেট কেনার ক্ষেত্রে হয়তো, বা সামরিক সরঞ্জাম ক্ষেত্রে আস্তে আস্তে যাব, এবং তাদের কাছ থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট পেতে হবে।
সহযোগিতা পেতে হবে, সময় পেতে হবে। তো সেইভাবে করে যদি আমরা একটা ভালো প্যাকেজ দিতে পারি, আমি জি। মনে করি যে তারা হয়তো কনভিন্সড হবে। ওকে, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা চ্যানেল এস সংলাপ দেখছিলেন। এখানে আমরা আলোচনা করছিলাম যে ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের জন্য কত বড় বিপর্যয় নিয়ে আসবে। আলোচনায় যেটা বুঝতে পেরেছি যে শুল্ক নীতি যদি এটাই থাকে, 35% শুল্ক যদি বাংলাদেশকে নতুন করে দিতে হয়, টোটাল 50% প্লাস শুল্ক যদি দিতে হয়, আমেরিকায় বাংলাদেশের যে রপ্তানি বাজার আছে সেই বাজারটা একেবারেই বিপর্যস্ত হয়ে যাবে এবং সেটা বাংলাদেশের জন্য ভীষণ খারাপ হবে। তবে বাংলাদেশ চেষ্টা করছে সেই জায়গাটা যাতে বাংলাদেশ ঠিক করে ফেলতে পারে, মানে শুল্কটা যাতে কমাতে পারে এবং বাংলাদেশ পাশাপাশি বিকল্প বাজারও খুঁজবে। এই এতটুকু প্রত্যাশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাইবো আমাদের দেশটা আসলেই সামনের দিকে এগিয়ে যাক।